আমার স্বামীর অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। আমার মাঝে মধ্যে ওনাকে দেখে এটাই মনে হয় উনি আমাকে না অন্য একটা মেয়েকে ভালোবাসেন। প্রথমে ভাবতাম হয়তো নতুন বিয়ে হয়েছে তাই এমনটা হচ্ছে, কিন্তু পরে দেখলাম না, আসলেই ব্যাপারটা এমন না। উনি অন্য একটা মেয়েকে ভালোবাসেন, এটা আমি নিশ্চিত। কারণ আমি যতই খারাপ কিংবা খুব ভালো একটা কাজ করলেও ভালো ব্যতীত ওনার মুখে একটা শব্দও শুনি না। একদিন খুব শখ করে খুব যত্ন করে রান্না করলাম। ওনাকে যখন জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, শুধু বললেন ভালো। পরের দিন রাগ করে তরকারিতে ঝাল আর লবণের পরিমাণ বাড়িয়ে দিলাম। সেদিনও জিজ্ঞেস করলাম কেমন রান্না হয়েছে, উনি সেদিনও বললেন ভালো। আমি আসলে বুঝতে পারি না উনি আমার সাথে কেন এমন করেন। খুব বেশি কথাও বলেন না, খুব চুপচাপ শান্তশিষ্ট থাকেন সব সময়। আমি কিছুতেই কিছু হলেই রেগে হাইপার হয়ে যাই, কিন্তু উনি ঠান্ডা মাথায় ভেবে কাজ করেন। আসলে কেমন অদ্ভুত মানুষটা। রাতে রান্না বান্না শেষ করে দেখি অম্বয় এখনও অফিস থেকে বাড়িতে ফেরেননি। আমি চুপ করে শাশুড়ি আম্মুর ঘরে চলে গেলাম। অম্বয়ের কোনো ভাই বোন নেই, তাই গল্প করার মতো একমাত্র বাড়িতে অম্বয়ের আম্মু ব্যতীত কোনো মানুষ নেই। আম্মু খুবই ভালো, আমাকে বোঝেন আর কি। বিয়ের আগে শুনেছিলাম শাশুড়িরা নাকি বউদের উপরে খুব অত্যাচার করেন, কিন্তু অম্বয়ের আম্মু কখনোই আমার সাথে খারাপ ব্যবহার করেননি। বরং কিভাবে একটা সংসার বরকত হয়, কিভাবে সংসার সামলাতে হয় সেটাই বলেছেন। আম্মুর ঘরে গিয়ে দেখি উনি বসে বসে সুপারি কাটছেন। ওনার হাতে একটা ছর্তা, ছর্তার মধ্যে একটা একটা করে সুপারি রেখে চাপ দিচ্ছেন, আর সুপারিগুলো দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এরপরে তিনি ওগুলো আবার ছর্তাতে দিয়ে টুকরো টুকরো করছেন। আমার এই ছর্তা দেখলে খুব ভয় লাগে। একবার এই ছর্তা দিয়ে সুপারি কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিলাম। তারপর আর সাহস হয়নি ওই ছর্তা ধরার। আমি গিয়ে আম্মুর পাশে চুপচাপ বসলাম। আম্মু আমাকে দেখে গল্প করা শুরু করলেন। অম্বয় ছোটবেলায় কি করতেন না করতেন সেগুলো নিয়ে গল্প করছেন। হঠাৎ এইসবের মাঝখানে আম্মু বললেন, আমার ছেলেটা খুব ভালো মা, কখনো মুখ ফুটে কিছু বলবে না। তুমি ওকে যতই কথা শোনাও ও কখনোই তোমাকে একটা পাল্টা উত্তরও দেবে না। পানি নড়বে কিন্তু ওই নড়বে না। ছোটবেলায় ওর বাবা মারা গেছে, অনেক সময় অনেক কথা বলেছে। ও কখনো কারোর মুখের উপরে একটা টু শব্দও করেনি। ওর যা থাকবে সব মনে, মুখে কখনো কিছু প্রকাশ করবে না। তুমি কখনো ওকে কষ্ট দিও না মা। আমিও একটা সময় থাকবো না, তখন তুমি ছাড়া কেউ থাকবে না ওর। তুমিও ওকে কষ্ট দিও না কখনো। আমি চুপ করে সব শুনলাম। আমি জানি অম্বয় খুব ভালো একটা ছেলে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উনি আমাকে ভালোবাসেন না। ওনার হয়তো কোনো মেয়ে পছন্দ ছিল, ওনার আম্মুকে বলতে পারেননি, তাই হয়তো আমার সাথে বিয়েটা হয়েছে। না হলে উনি যাকে ভালোবাসেন তার সাথে ওনার বিয়েটা হতো। আচ্ছা, উনি কাকে ভালোবাসেন জিজ্ঞেস করবো ওনাকে? না থাক, এভাবে সরাসরি বলাটা ঠিক হবে না। অম্বয় অফিস থেকে এসেই রুমে ঢুকে ফ্রেশ হলেন। ফ্রেশ হয়ে এসে টাওয়াল দিয়ে মুখ মুছতে শুরু করলেন। হঠাৎ ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখি ওখানে কয়েক মুঠো চুড়ি রাখা। আমার চুড়ি খুবই পছন্দ। আমি চুড়িগুলো হাতে ঢোকাতে ঢোকাতে অম্বয়কে জিজ্ঞেস করলাম, এই চুড়িগুলো আপনি এনেছেন? অম্বয় টি শার্ট পরতে পরতে বললেন হুম। আমি অবাক হয়ে অম্বয়কে বললাম, কেন এনেছেন? অম্বয় বললেন সাজিয়ে রাখার জন্য। এটা বলে অম্বয় রুম থেকে বেরিয়ে গেলেন। আমি রাগে হাত থেকে চুড়িগুলো খুলে আবার আগের জায়গায় রেখে দিলাম। আমি নিশ্চিত উনি এই চুড়িগুলো ওনার সেই ভালোবাসার মানুষটার জন্য এনেছেন। আমি আমার মনে করে হাতে পড়েছি, তাই উনি রাগ করে বেরিয়ে গেছেন। তো এটা তো আগে বললেই হতো যে সাবিয়া, আমি তোমার জন্য চুড়িগুলো আনিনি। শুধু শুধু রাগ করার কি দরকার ছিল? মাঝরাতে ঘুম ভেঙে গেলে উঠে দেখি অম্বয় আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আমার গায়ের উপরে হাত পা তুলে দিয়ে ঘুমোচ্ছে। আমার রাগ আরও বেড়ে গেল। আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম ওনাকে। যত ভালোবাসা সব ঘুমের পরেই। কেন, এমনিতেই তো আমাকে একটু এভাবে জড়িয়ে ধরা যায়। কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে তো আমাকে একটু জড়িয়ে ধরলে? না, আমাকে কেন জড়িয়ে ধরবেন উনি? ওনার তো জড়িয়ে ধরার মতন মানুষ আছেই অলরেডি। তাকে গিয়ে জড়িয়ে ধরবেন, কোলে তুলে নেবেন। আমি তো কেউ না, সাগরের পানিতে ভেসে এসেছি আমি। রাগে অশান্তিতে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করলাম কিছু সময়, কিন্তু আমার তখনও ঘুম আসছিল না। এরপর আবার অম্বয়ের কাছে গিয়ে ওনার বুকের উপরে গিয়ে মাথা রাখলাম। এই মানুষটা আমাকে ভালোবাসে না, কিন্তু ওনার জন্যই আমার সবচেয়ে বেশি মায়া কাজ করে। ফেসবুকে স্ক্রল করতে করতে দেখি আমার স্কুল জীবনের এক বান্ধবী তার হাজবেন্ডের সাথে পিক তুলেছে। হাতে হাত রেখে দুজনে একসাথে বসে আছে। ক্যাপশনে লেখা ছিল ঘোরাঘুরি উইথ হাবি। আমার এই পোস্টটা দেখে আরও মন খারাপ হয়ে গেল। কই, অম্বয় তো একটা দিনও আমার সাথে এভাবে ছবি তুললো না।
ছবি তোলা তো দূরের কথা, আমার দিকে ঠিকঠাকভাবে তাকায়ও না। আচ্ছা, আমি কি এতই কুৎসিত যে আমার দিকে একটু তাকানোও চায় না? আম্মু অনেক দিন ধরেই বলছিলেন দেশের বাড়িতে গিয়ে ঘুরে আসবেন। আজকে অম্বয় অফিসে যাওয়ার সময় আম্মুকে বাসে উঠিয়ে দিয়ে গেছে। এখন বাড়িটা আরও ফাঁকা ফাঁকা লাগছে। আম্মু থাকলে আম্মুর সাথে টুকটাক কথা বলে গল্প করে সময়টা কেটে যায়। এখন আম্মুও নেই, অম্বয়ও আসবে সেই রাতের বেলা। এতটা সময় একা একাই কাটানো লাগবে। সময় কাটছিল না, তাই পাশের ফ্ল্যাটের ভাবিদের বাসায় গেলাম। বাসায় কেউ নেই, একা একা ভয় লাগে আমার, তাই ভয় কাটাতেই ভাবিদের বাসায় গেলাম। অম্বয় আসার আগেই আবার চলে আসবো। গিয়ে দেখি ভাবি ব্যাগ গোছাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছেন ভাবি? ভাবি বললেন কালকে নাকি উনি ওনার বাবার বাড়িতে ঘুরতে যাবেন। ভাবির সাথে গল্প করতে করতে ভাবি একটা নতুন শাড়ির প্যাকেট বের করে শাড়ির প্যাকেটটা থেকে শাড়ি বের করে আমাকে দেখিয়ে বললেন এরা নাকি ভাইয়া নিজে পছন্দ করে আমার জন্য কিনে এনেছেন। আমি শাড়িটা দেখে বললাম খুব সুন্দর, কিন্তু মনে মনে আমার খুব আফসোস হলো, কই অম্বয় তো আমার জন্য নিজে পছন্দ করে শাড়ি কিনে আনেনি। হ্যাঁ, কিছু লাগলে অম্বয়কে বললেই ঠিকই এনে দেয়, কিন্তু আমাকে না জানিয়ে তো কখনো আমার জন্য কিচ্ছু নিয়ে আসেনি। আচ্ছা, অম্বয় কি আমাকে খুবই অপছন্দ করে, তাই এমন করে আমার সঙ্গে? আজকে মনস্থির করে ফেললাম যে অম্বয় আসলে ওর সাথে খুব ঝগড়া করব। আমি এমন কি করেছি যে আমাকে এত অপছন্দ ওনার? কেন আমাকে একটুও ভালোবাসেন না উনি? এসব ভাবতে ভাবতেই দেখি অম্বয় এসে পড়েছে। আমি মুখ গোমড়া করে বাসার গেট খুলে দিলাম। অম্বয় চুপচাপ ঢুকে পড়লো, একটা বারও তাকালো না আমার দিকে। এবার অভিমানের রাগে আমার মন আরও খারাপ হয়ে গেল। তাড়াতাড়ি হেঁটে রুমে গেলাম। অম্বয়ের সাথে আর ঝগড়া করবই, কিন্তু গিয়ে দেখি অম্বয় শার্টের বোতামগুলো খুলে ফ্যান ছেড়ে বিছানায় শুয়ে আছে। ঘেমে একাকার অম্বয়ের শরীর। আমার মনে মায়ার উদয় হলো। আমি ফ্যানের পাওয়ারটা বাড়িয়ে দিয়ে রান্নাঘরে গিয়ে ঠান্ডা লেবুর শরবত বানালাম। অম্বয়ের সাথে যত রাগ করার চেষ্টাই করি না কেন আমার দ্বারা হয় না। প্রচণ্ড মায়া কাজ করে ওনার উপরে। সকাল থেকে শরীরটা প্রচণ্ড খারাপ। খুব কষ্টে রান্না বান্না শেষ করেছি। আম্মুও গ্রামের বাড়িতে। একা একা আরও ভালো লাগে না আমার। অম্বয়কে যদি বলি আপনি একটু ছুটি নিন আজকে অফিস থেকে, তবুও লাভ নেই, কারণ অম্বয় থাকা যা না থাকাও তাই। অম্বয় প্রচণ্ড চুপচাপ, 10টা কথা বললে একটা কথার জবাব দেন। কথা বলতে মনে হয় আলসেমি লাগে ওনার, তাই এত কম কথা বলেন। কিন্তু আমি মনে করি ওনার আমাকে পছন্দ না, তাই আমার সাথে তেমন করে কথা বলেন না। যদি ওনার ওই ভালোবাসার মানুষটা হতাম তাহলে নিশ্চয়ই কথা বলতেন। একা একা ভালোই লাগছিল না। পাশের বাসার ভাবিও ওনার বাপের বাড়িতে বেড়াতে গিয়েছেন। একা একা থাকতে থাকতে একটা সময় বিরক্ত হয়ে ছাদে উঠলাম। ছাদে গিয়ে দেখি আরও অনেকেই ছাদে উঠেছে। উপরের তলার একটা ভাবির সাথে কথা বলছিলাম। কথার মাঝখানেই ভাবি হঠাৎ করে বললেন ওনাকে নাকি এখন যেতে হবে, ভাইয়া নাকি কল দিয়েছেন। এরপর ভাবি নিচে নেমে গেলেন। আমিও আবার বাসায় চলে আসলাম। অম্বয় কি পারে না আমাকে একটু ফোন দিতে? কোনো কিছুর দরকার হলে আমিই ফোন দেই, না হলে অম্বয় নিজে থেকে কখনো একটা ফোনও দেন না আমাকে। অম্বয় কেন এমন করেন? আমার যে এত কষ্ট হয় বোঝেন না উনি। সন্ধ্যাবেলা আবারও শরীরটা খুব খারাপ লাগা শুরু করলো। আমি সব কিছু ভুলে গিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। ঘুমিয়ে গেলাম নিমেষেই। যখন ঘুম ভাঙলো তখন উঠে দেখি রাত 10টা বাজে। আমি ঘড়ির দিকে তাকিয়ে সবচেয়ে অবাক হলাম, কারণ আজকে অম্বয়ের অফিস থেকে 8টা বাজে ফেরার কথা, কিন্তু অম্বয় এখনও আসলো না যে। আমার সন্দেহের প্রবণতা বেড়ে গেল। আমি বাইরের গেটটা খুলে দেখি অম্বয় সিঁড়িতে বসে আছে। আমি আরও বেশি অবাক হলাম। অবাক দৃষ্টিতে অম্বয়কে বললাম আপনি কখন এসেছেন? সিঁড়িতে কেন বসে আছেন? অম্বয় সিঁড়ি থেকে উঠতে উঠতেই আমাকে জবাব দিলেন 2 ঘন্টা আগে। আমি প্রচণ্ড রকমের শক খেলাম। আবারও অম্বয়কে জিজ্ঞেস করলাম আমাকে ডাকেননি কেন? বাসার কলিং বেল কয়েকবার বাজালেই হতো। অম্বয় বিষণ্ণ স্বরে জবাব দিলেন বাজিয়েছিলাম কয়েকবার, কিন্তু তুমি দরজা খোলোনি। আমি এবার আফসোসের সাগরে নিমজ্জিত হলাম। লজ্জা পেয়ে অম্বয়কে বললাম আসলে আমার শরীরটা ভালো লাগছিল না, তাই ঘুমিয়ে পড়েছিলাম। আপনি যে এসেছেন বুঝতে পারিনি। অম্বয় শুধু ছোট্ট করে বললেন। অম্বয়কে খাবার বেড়ে দেওয়ার উদ্দেশ্য রান্নাঘরে গিয়ে আমার চক্ষু চড়ক গাছ। সেই সন্ধ্যাবেলা যে ঘুমিয়ে উঠেছি একটু আগেই, রান্না বান্না কিছুই করা হয়নি। অম্বয় অফিস থেকে এসেছে, বেচারা ক্লান্ত আর ক্ষুধার্ত। কি করা যায় এখন? একটু ভেবেই আমি চাল ধুয়ে ভাত বসালাম। 2টা ডিম, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজি করলাম।
যে হাঁড়িতে ভাত বসিয়েছি ওই হাঁড়িতেই দুটো আলু ধুয়ে সেদ্ধ হতে দিলাম। ভাত হয়ে গেলে মার গালতে দিলাম। আলু দুটো সুন্দর করে খোসা ছাড়িয়ে আলু ভর্তা বানালাম। ঝাল দিলাম একটু বেশি করে। আম্মুর কাছে শুনেছিলাম অম্বয়ের আলু ভর্তা দিয়ে ভাত খুবই পছন্দ। সব কিছু শেষ করে টেবিলে খাবার বাড়তে বাড়তে অম্বয়কে ডাক দিলাম। অম্বয় টেবিলে বসে শার্টের হাতা ফোল্ড করতে শুরু করলেন। আমি অম্বয়কে খাবার বেড়ে দিয়ে বললাম, আজকে আমার শরীরটা বেশি ভালো লাগছিল না, তাই বেশি রান্না বান্না করতে পারিনি। আপনি আজকে একটু কষ্ট করে এগুলো দিয়ে খেয়ে নিন। অম্বয় শুধু হুম বলে হাত ধুয়ে খাওয়া শুরু করে দিলেন। এরপর আমিও খেতে বসে গেলাম। রাতে ঘুমাতে গিয়ে দেখি অম্বয় বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমোচ্ছে। আমার অম্বয়কে দেখে মনে হলো একটা বিড়ালের বাচ্চা, ছোট্ট একটা বিড়াল সে। আমি লাইট অফ করে অম্বয়কে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। ঘুমের ঘোরে অম্বয়ও আমাকে 2 হাত দিয়ে জড়িয়ে নিলেন। পরিচিত এক ফ্রেন্ডের সাথে কথা বলার সময় ফ্রেন্ড আমাকে বলল, তার হাজবেন্ড নাকি তাকে খুব ভালোবাসে, মানিব্যাগে ফোনের ওয়ালপেপারে তার ছবি দেওয়া। আমি আর চিন্তা করলাম অম্বয় আসলে অম্বয়ের ফোনটা চেক করব, দেখব অম্বয় ফোনের ওয়ালপেপারে আমার ছবি দিয়েছে নাকি। অম্বয় অফিস থেকে আসার সময় আমি যখন গেট খুলে দিলাম তখন দেখি অম্বয়ের হাতে গোলাপ ফুলের তোড়া। অম্বয় রুমে ঢুকেই ফুলের তোড়াটা ড্রেসিং টেবিলের উপরে রাখলো। এরপর অম্বয় ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আমি অম্বয়ের আনা ফুলের তোড়াটা হাতে নিয়ে কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। আমার জন্য অম্বয় যে এই ফুলের তোড়াটা আনেনি এটা আমি জানি, কিন্তু অম্বয়কে এই ফুলের তোড়াটা কে দিয়েছে? ওই মেয়েটা যাকে অম্বয় ভালোবাসে, ওই মেয়েটাই ফুলের তোড়াটা দিয়েছে। ফুলের তোড়ার উপরে গবেষণা বাদ দিয়ে আমি এবার অম্বয়ের ফোনে হাত দিলাম। ফোনটা অন করে দেখি ফোনের ওয়ালপেপারে আমার ছবি নেই, উল্টো একটা ফুলের ছবি দেওয়া। রাগে আমার চোখে পানি এসে গেল। অম্বয়কে খাবার দিতে হবে। আমি অম্বয়ের জন্য লেবু কাটতে গেলাম। লেবুগুলো খুবই ছোট ছোট, কিন্তু লেবুগুলো কাটলে ঘ্রাণে চারপাশ ভরে যায়। লেবু আমি হাতের তালুতে রেখে ছুরি দিয়ে যেই না চাপ দিলাম তখনই ব্যথায় চিৎকার করে উঠলাম। অম্বয় রুম থেকে ছুটে এলেন, এসে দেখেন আমি লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছি। অম্বয় অ্যান্টিসেপটিক আর তুলা দিয়ে জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করলেন, কিন্তু লাভ হলো না। রক্তপাত বন্ধ হলো না কোনোভাবেই। অম্বয় এরপর তাড়াতাড়ি করে আমাকে বাসার নিচে ডিসপেন্সারিতে নিয়ে গেলেন। ওখানে আমার হাত দেখে বলা হলো হাতের কাঁটাটা খুবই গভীর, তাই রক্তপাত বন্ধ হচ্ছিল না। এরপর আমার হাতে তুলোতে করে লাল রঙের প্রবিসেপ দিয়ে দেওয়া হলো। ব্যথায় আর যন্ত্রণায় আমার হাত কাঁপতে শুরু করলো। অম্বয় আমার হাত শক্ত করে ধরে রাখলেন। এরপর সাদা রঙের একটা জেল টাইপের কি যেন একটা হাতের উপরে লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিলেন। জেলটা খুব ঠান্ডা ছিল, তাই কাটা জায়গাটাতে দেওয়ার পর একটু আরাম পেলাম। অম্বয় বাসার মেন গেটে ঢুকতে ঢুকতে আমাকে বললেন, তোমাকে যেন আর কখনো লেবু কাটতে না দেখি। আমি চুপচাপ শুধু হুম বললাম। বেশি কথা বললে অম্বয় আমার উপরে রেগে যেতে পারেন। বাসায় আসার পর সব কিছু অম্বয় পরিষ্কার করলেন, নিজেই খাবার গরম করলেন, আমাদের দুজনের জন্য খাবার বাড়লেন, উনি নিজের হাতেই খেলেন। শুধু আমার প্লেটের খাবারটা মাখিয়ে দিয়ে আমার হাতে চামচ ধরিয়ে দিলেন। আমি চামচ দিয়ে খাবার খেতে খেতে ভাবলাম, আমাকে একটু নিজের হাতে খাইয়ে দিলে কি এমন ক্ষতি হতো অম্বয়ের। অবশ্য বেচারা অফিস থেকে এসেছে, খেয়ে দিয়ে একটু ঘুমাবে, তাই বেচারাকে বিরক্ত না করাই শ্রেয়। সকালে আমাকে ঘুম থেকে অম্বয় ডেকে তুললেন। উনি অফিসে যাবেন, তাই আমাকে বাসার গেটটা লাগিয়ে দিতে বললেন। আমি গেট লাগিয়ে দিয়ে খাবার টেবিলের সামনে যেতেই আমার টাস্কি খেলাম। আমি তো আজকে ঘুম থেকে দেরি করে উঠেছি, নাস্তাও বানানো হয়নি কিছু। তাহলে অম্বয় কি খেয়ে বের হলো? না খেয়েই মানুষটা বের হয়ে গেল নাকি? তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে দেখি অম্বয় নাস্তা খেয়েই বের হয়েছে। কাঁচা আটার রুটি আর ডিম পোচ। শুধু ওনার জন্য একা না, আমার জন্যও নাস্তা বানিয়ে রেখে গেছে। আমি নাস্তা খেয়ে রুমে এসে কাপড় চোপড় ভাঁজ করতে শুরু করলাম। অম্বয়ের জামা কাপড় ভাঁজ করে আলমারিতে রাখতে গিয়ে দেখি ওখানে নতুন শাড়ির প্যাকেট। শাড়ির প্যাকেটগুলো খুলে দেখি একেবারে নতুন 3টা শাড়ি। অম্বয় আমার জন্য এগুলো আনলে আমাকেই দিত, এভাবে আলমারিতে লুকিয়ে রাখতো না। শাড়িগুলো ওই মেয়েটার জন্যই এনেছে। ওই মেয়েটার কথা চিন্তা করতেই আমার আরও রাগ বেড়ে গেল। ওই মেয়েটাকে কত ভালোবাসে অম্বয়, কিন্তু আমাকে একটুও ভালোবাসে না। রাগে অভিমানে শাড়িগুলো ওখানেই আবার আগের মতো করে রেখে দিলাম। যা কি ইচ্ছা তাকে দিক অম্বয় শাড়িগুলো, আমার কি তাতে। যেদিন আমাকেও ভালোবেসে শাড়ি কিনে দেবে আমিও সেদিন নেব, এর আগে নেব না। অম্বয়কে রাতে জিজ্ঞেস করলাম আমাদের বাসার আশেপাশে কোনো শিউলি ফুল গাছ আছে কিনা। আমার শিউলি ফুল খুব ভালো লাগে, তাই জিজ্ঞেস করেছি অম্বয়কে। শিউলি ফুল গাছ থাকলে সকালে গিয়ে শিউলি ফুল কুড়িয়ে নিয়ে আসতাম। অম্বয় শুধু বললেন না, এরপর আর টু শব্দও করলেন না। পরের দিন শুক্রবার, অম্বয়ের অফিস নেই, তাই সকালে ঘুম থেকে ওঠার ঝামেলাও নেই। রাতে মোবাইলে একটা মুভি দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম।
ঘুম ভাঙল সকাল ৯টায়। উঠে দেখি শিউলি ফুলের তীব্র ঘ্রাণ। এত সুন্দর শিউলি ফুলের তীব্র ঘ্রাণের উৎস খুঁজে বের করতে শুরু করলাম আমি। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে বালিশের সাইডে অনেকগুলো শিউলি ফুল দেখতে পেলাম। হাতের মুঠোয় শিউলি ফুলগুলোকে নিয়ে ঘ্রাণ নেওয়া শুরু করলাম আমি। বাসায় অম্বই ছাড়া আর কেউ নেই, তাই নিশ্চিতভাবে বলাই যায় অম্বই ফুলগুলো এনেছে। কিন্তু কোথায় পেলেন উনি? অম্বই গিয়েছেন আম্মুকে নিয়ে আসতে। আম্মুর শরীরটাও বেশি ভালো না, আর আম্মু অম্বইকে ছাড়া একটানা বেশি দিন থাকতেও পারেন না, তাই এভাবেই চলে আসা। আম্মু আর অম্বই ফিরে আসতে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। আম্মু বললেন গোসল করে খাওয়া দাওয়া করবেন। অম্বইও ফ্রেশ হতে চলে গেছেন। আমি টেবিলে আস্তে আস্তে সব কিছু এনে রাখলাম। খাবার বেড়েই আম্মুকে ডাক দিলাম। এত দূর থেকে কষ্ট করে এসেছেন, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেওয়া দরকার আম্মুর। আম্মু যখন টেবিলে খেতে এলেন তখন আমি অবাক, কারণ আম্মুর গায়ে সেই শাড়িটা, মানে অম্বইয়ের আলমারিতে যেই শাড়িগুলো ছিল, ওই শাড়িগুলোর ভেতরে এই শাড়িটাও ছিল। তাহলে এই কাহিনী, অম্বয় আম্মুর জন্য এনেছে শাড়িগুলো। যাক, তাহলে তো ভালোই, অন্তত ওই মেয়ের জন্য তো আনেনি। অম্বয় খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বেডে শুয়ে পড়লেন। আমিও রুমে ঢুকে টাওয়াল দিয়ে হাত মুছতে মুছতে অম্বয়কে বললাম, আপনার আজকে বিকালে কোনো কাজ আছে অম্বয়? অম্বয় বললেন না। আমি তারপর অম্বয়কে বললাম, তাহলে আমার সাথে বিকালে একটু বাইরে যেতে পারবেন? আসলে আমাদের বারান্দাটা কত বড়, একটু গাছগাছালি থাকলে আরও সুন্দর লাগতো, তাই বিকালে যদি সময় করে একটু আমার সাথে বের হতেন তাহলে ভালো হতো। অম্বয় হালকা শব্দ করে বললেন, আচ্ছা। আমি মনে মনে একটু খুশি। আর না থেকে আচ্ছা, একটু একটু করে আমার সাথে শব্দ করে কথা বলছে আর কি। চলতে থাকুক এভাবেই। আমার সাথে থাকতে থাকতে এক সময় আমার মতো কথা বলা শিখে যাবে অম্বয়। অম্বয় ঘুমিয়ে গিয়েছিলেন। বিকালে আমি ওনাকে ঘুম থেকে ডেকে তুললাম। ভেবেছিলাম আকস্মিকভাবে নিদ্রাভঙ্গ হওয়াতে উনি রেগে যাবেন, কিন্তু অম্বয় রাগলেন না। স্বাভাবিকভাবে ঘুম থেকে উঠে হামি দিতে শুরু করলেন। আমি অম্বয়কে ডেকে বললাম, আপনি বলেছিলেন বিকালবেলা আমার সাথে বাইরে যাবেন, তাই ডেকে তুললাম। বিকাল হয়ে গেছে, যাবেন না আপনি? অম্বয় বিছানা থেকে নেমে বললেন, দীর্ঘশ্বাস ফেলে বললেন, এরপর আমিও রেডি হতে শুরু করলাম। অম্বয় আলমারি থেকে একটা শার্ট বের করে শার্টের বোতাম খুলতে শুরু করলেন। অম্বয়ের হাতের শার্টের কালারটা আমার পছন্দের হলো না। আমি সব কিছু ভুলে গিয়ে অম্বয়কে বলেই ফেললাম, এই শার্টটা থেকে আপনাকে ওই গাঢ় বেগুনি রঙের শার্টটাই বেশি সুন্দর লাগবে। এই কথাটা বলার কিছুক্ষণ পরেই আমার মনে হলো আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। অম্বয়ের পছন্দকে গুরুত্ব দেওয়া উচিত ছিল আমার। সেটা না করে আমি আরও উল্টো আমার পছন্দ বলে ফেললাম। আমি তবুও ভেবেছিলাম অম্বয় হয়তো অম্বয়ের পছন্দের শার্টটাই পরবেন, কিন্তু পরে দেখি অম্বয় ওই গাঢ় বেগুনি রঙের শার্টটাই পরেছেন। নার্সারি থেকে আমার পছন্দ অনুসারে বেশ কিছু গাছ কিনে আনলাম আমি। শেষে দুটো গোলাপ গাছ খুব পছন্দ হলো, কিন্তু এই গোলাপ গাছ একটাই রাখা যাবে বারান্দায়, দুটো একসাথে জায়গা হবে না। অনেকটা সময় ভাবাভাবি করেও কোনটা নেব বুঝতে পারলাম না। পরে চিন্তা করে দেখলাম একবার অম্বয়কে জিজ্ঞেস করলে কেমন হয়। আমি দুই হাতে দুটো গাছ তুলে নিলাম, একটা ডান হাতে আর একটা বাম হাতে। অম্বয়কে গিয়ে বললাম, দেখুন তো কোনটা বেশি ভালো লাগছে। অম্বয় আমার ডান হাতের দিকে ইশারা করে বললেন এটা। আমি অম্বয়ের দিকে বাম হাত বাড়িয়ে দিয়ে বললাম, এই গাছটা তো বেশি সুন্দর। অম্বয় আমার বাম হাতের দিকে ইশারা করে বললেন, এই গাছটা বেশি দিন বাঁচবে না। আমি অবাক হয়ে গেলাম। বোবার মুখে বুলি ফুটেছে দেখি। বোবা দেখি আবার গাছও চেনে। এরপর অম্বয়ের বলে দেওয়া গাছটাই নিলাম। বাড়ি ফিরে আসার সময় অম্বয় আর আমি এক রিক্সায় এলাম, আর তার পেছনে রিক্সাতে আমাদের গাছগুলো। আমি অম্বয়ের পাশে বসে সযত্নে অম্বয়ের কাঁধে মাথা গুজে দিলাম। ভেবেছিলাম অম্বয় হয়তো সরে যাবেন, কিন্তু না, অম্বয় সরে গেলেন না, বরং ওখানে স্থির হয়ে বসে রইলেন। আমি অম্বয়ের কাঁধে মাথা দিয়ে গভীর ভাবনার জগতে ডুবে গেলাম। আচ্ছা, অম্বয়ের প্রেমিকা আমাদের এইভাবে দেখে ফেললে কিছু ভাববে না তো? ভাবলে ভাবুক, তাতে আমার কি? যা যাবে সব অম্বয়ের যাবে, আমার এত চিন্তা করে কাজ নেই। পরের দিন আম্মু সকালে ফোন দিয়ে বলল আমি যেন অম্বয়কে নিয়ে আজকে আমাদের বাসায় চলে আসি। অম্বয়ের আজকে অফিস আছে, তাই অম্বয় যেতে পারবেন না। অম্বয় অফিসে যাওয়ার সময় আমাকে আমাদের বাসায় পৌঁছে দিয়ে গেলেন। অফিস থেকে যখন বাড়ি ফিরবেন আমাকে আবার সাথে নিয়ে ফিরবেন। বাসায় যাওয়ার পর আব্বু জিজ্ঞেস করলো, অম্বয় কেন আসেনি? আমি বললাম অম্বয়ের আজকে অফিস আছে, তাই উনি আসতে পারেননি। সারাদিন আমাদের বাসায় থেকে সবার সাথে আড্ডা দিয়ে গল্প করেই সময় কেটে গেল। রাতে যখন অম্বয় আমাকে নিতে আসতে আমাদের বাসায় গেলেন, তখন আমার চাচাতো বোন লামিয়া আর সামিয়া অম্বয়ের সাথে কথা বলতে চলে গেল। কিছুক্ষণ পরেই আবার দুজনে চলে এলো। এসেই আমাকে বলতে শুরু করলো, ভাইয়া এত চুপচাপ কেন আপু? কত গম্ভীর হয়ে বসে থাকেন সব সময়, বেশি কথাও বলে না, সব সময় সিরিয়াস হয়ে থাকে।
তুমি কি ভাইয়াকে বাসায় নিয়ে মারো আপু? ভাইয়া তাই তোমার ভয়ে কথা বলে না? আমি ওদের দুজনের কথা শুনে কি আর বলবো। অম্বয় আমার সামনেও এমন চুপচাপ গম্ভীর হয়ে থাকেন। মনে হয় ওনাকে কেউ মেরেছে, শুধু মারেনি, মেরে সারা জীবনের জন্য বোবা বানিয়ে দিয়েছে। বাসায় আসার পর অম্বয় আম্মুর রুমে গেলেন। আমি অবশ্য যাইনি, কারণ মা ছেলের মধ্যে অনেক কথা থাকতে পারে, সেখানে আমার ঢুকে লাভ কি। অম্বয়ের আর আমার পরের দিন রাতে একটা দাওয়াতের অনুষ্ঠান ছিল। অম্বয়ের কলিগের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। অম্বয় অফিস শেষ করে বাসায় এসে আমাকে নিয়ে যাবেন। অম্বয় অফিস থেকে আসার আগেই আমি রেডি হতে শুরু করলাম। অম্বয়ের পাঞ্জাবি পাজামা সব আয়রন করে গুছিয়ে রাখলাম। অম্বয়ের পাঞ্জাবির সাথে ম্যাচ করে আমি একটা শাড়ি পরলাম। আমার জীবনটা আজকাল অম্বয় অম্বয় হয়ে যাচ্ছে। সারাদিন অম্বয় ব্যতীত কারো কথা মাথায় আসে না। ঘুমাতে গেলেও অম্বয়, খেতে বসলেও শুধু অম্বয়। কি এক অবস্থা, হুফ। আমি সারাদিন ওই ভদ্রলোকের কথা চিন্তা করে রাতের ঘুম হারাম করি। আর উনি সারাদিনে একবারও আমার কথা ভাবেন কি না কে জানে। অম্বয় অফিস থেকে আসার পর আমরা দুজনে একসাথে বেরিয়ে গেলাম বাসা থেকে। প্রথমে আমি আর অম্বয় শপিং মলে গিয়ে একটা গিফট কিনলাম। তারপরে চলে গেলাম অম্বয়ের কলিগদের বাসায়। ওখানে গিয়ে অম্বয়ের অন্যান্য কলিগের বউদের সাথে দেখা হলো। সবাই মিলে খুব গল্প করলাম আমরা। ওনাদের সাথে আমাদের বিয়ের দিন দেখা হয়েছিল শুধু। এরপরে এবারই প্রথম দেখা হলো। ওনাদের বাসাটা খুবই সুন্দর। ড্রয়িং রুমে বড় করে ভাইয়া আর ভাবির একটা ছবি লাগানো। ভাইয়া আর ভাবি দুজনেই হেসে দুজনের দিকে তাকিয়ে রয়েছে। আমার ছবিটা দেখা মাত্রই অম্বয়ের কথা মনে হলো। অম্বয়ের সাথে আমার ছবি আছে মাত্র হাতে গোনা কয়েকটা। অম্বয় বেশ সিরিয়াস টাইপের মানুষ, তাই আমার সাথে এত হেসে ছবি তোলার মতো ওনার সময় নেই। হেসে কি ছবি তুলবে? এমনিই ছবি তোলে না, আবার হেসে। আমি ভেবেছিলাম অম্বয় হয়তো আমি ব্যতীত সবার সাথেই কথা বলে, বাট ব্যাপারটা আসলে এমন না। অম্বয় স্বভাবতই চুপচাপ ধরনের। ওখানে গিয়েও কারোর সাথে তেমন কথা বলেনি। হুম হুম হুম, না এবং আচ্ছা, এই চারটা শব্দেই অম্বয়ের কথাবার্তা সমাপ্তি। আমার তো আজকাল মনে হয় আমি কোনো মানুষ না, বরং একটা রোবটের সাথে সংসার করছি। গুনে গুনে আমার সাথে কথা বলে অম্বয়। আর কতদিন এভাবে সহ্য করে যাব আমি? অম্বয়ের সাথে একটু কথা বলার জন্য আমি চাতক পাখির মতো বসে থাকি, কিন্তু অম্বয় সারাদিনে ঠিকঠাকভাবে আমার সাথে কথাও বলে না। ওই দিন রাতে আর ঘুমালাম না, সারা রাত চিন্তা ভাবনা করে এই সমস্যার একটা সমাধান বের করলাম। অম্বয়ের সাথে এই বিষয়টা নিয়ে সরাসরি কথা বলতে হবে, না হলে এর সমাধান আর সম্ভব না। বিয়ে হয়েছে কতগুলো মাস কেটে গেছে, আর কত সহ্য করব আমি? মেয়ে হয়েছি বলেই এসব সহ্য করতে হবে? সব স্যাক্রিফাইস আমি একাই করব? সংসার কি আমার একার নাকি, যে আমাকে এত কিছু হজম করে মুখ বুজে থাকতে হবে? বেশি কিছু তো চাইনি অম্বয়ের কাছে, শুধু চেয়েছিলাম একটু ভালোবাসা আর একটু সময়। তাও যদি না পাই তবে আমার আর কি করার আছে? কম তো ভালোবাসি না অম্বয়কে। এত ভালোবাসার পরেও এত অবহেলা পেতে কার ভালো লাগে? যদি ভালো নাই বাসে তাহলে ছেড়ে দিক আমাকে, চলে যাই আমি, তাও ছাড়বে না। আবার আমাকে ভালোবাসবে না। সকালবেলা ভোর ৬টা বাজে ঘুম থেকে উঠে রান্নাবান্না শেষ করলাম। অব্বইকেও ভোরবেলা ঘুম থেকে ডেকে তুলে বললাম, একটু কাজ আছে, আমার সঙ্গে ছাদে চলুন একটু। অময় হয়তো ওনাকে এভাবে ঘুম থেকে তুলে ওঠানোর জন্য বিরক্ত হলেন, কিন্তু আমি আজকে ওনার বিরক্তির ধার ধারলাম না। আজকে এর একটা বিহিত করেই ছাড়বো। ছাদে গিয়ে অম্বয়কে আমি বললাম, আপনি কি কাউকে ভালোবাসেন অম্বয়? কোনো পছন্দ আছে আপনার? অম্বয় অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, মানে? আমি অন্যদিকে তাকিয়ে বললাম, আপনি তো আমাকে ভালোই বাসেন না, তাই জিজ্ঞেস করলাম আর কাউকে ভালোবাসেন কি না। অম্বয় জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বললেন, তুমি আমার বউ, তুমি ব্যতীত অন্য কাউকে ভালোবাসবো কিভাবে? আমার চোখে পানি টলমল করছিল তখন। ঝাপসা চোখ নিয়ে আমি বললাম, কখনো বলেছেন আমাকে ভালোবাসেন? প্রত্যেকটা মানুষই তার প্রিয় মানুষের থেকে এটা শুনতে চায়। আপনি আমাকে বলেছেন কখনো আপনি আমাকে ভালোই বাসেন না? যা করেন দায়িত্বের খাতিরে করেন। এভাবে আর থাকা যায় না। ভালো না লাগলে বলবেন, আমি চলে যাব। এভাবে একটা সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। অম্বয় আমার দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে ভালোবাসি, আর এটা আমি তোমাকে আমার কাজকর্মের মাধ্যমে বোঝাবো যে আমি আসলেই তোমাকে ভালোবাসি। হাজার হাজার প্রতারক ধর্ষকের মুখ দিয়ে যেই ভালোবাসার নাম বাণী নিঃসারিত হয়, সেই বাণী আমি নিজ মুখে কখনোই দেব না। ভালোবাসা আমারও আছে তোমার প্রতি, তবে তা আমার কাজকর্মে আচার আচরণে প্রকাশ পাবে। ভালোবাসা থাকলেই যে ভালোবাসি ভালোবাসি বলে লাফাতে হবে সেরকম কোনো শর্ত কিন্তু এখানে প্রযোজ্য নয়। আমি এবার কান্না চেপে রেখে বললাম, আপনি তো আমার সাথে ঠিকঠাকভাবে কথাই বলেন না, আমার কি খারাপ লাগে না এতে? অম্বয় নিচু গলায় বললেন, এটাতে তুমি আমার দোষ দিতেই পারো, আমি খুব চুপচাপ ধরনেরই।
তুমি কথা বললে আমি জবাব দিতে দিতে কথা ঠিকই বলতাম। আমিও কথা বলি না, তুমিও কথা বলো না। আমি ভেবেছি তুমি হয়তো আমার মতোই চুপচাপ ধরনের। আমি অম্বয়ের দিকে তাকিয়ে বললাম, আমি মোটেও চুপচাপ ধরনের না। আমি কথা বলতে এবং মানুষের কথা শুনতেই ভালোবাসি। আপনি আমাকে ভালোবাসেন না তাই জানেন না। অম্বয় এবার আমার দিকে বিরক্ত হয়ে তাকিয়ে বললেন, আবারও? এবার অম্বয় বললেন, কিভাবে বোঝালে তুমি বুঝবে বলো? আমি এমনি। এখন তুমি আমার দোষ দাও আর নিজের দোষ দাও, আমি তো এমনি। আমি অম্বয়ের দিকে তাকিয়ে বললাম, জানেন আমার বান্ধবীর বর তার ছবি নিজের ওয়ালপেপারে রেখে দিয়েছে। আর আপনি? আমার ছবিই তো নেই, উল্টো একটা ফুলের ছবি দিয়ে রেখেছেন ওয়ালপেপারে। সবাই নিজের ভালোবাসার মানুষের ছবি ওয়ালপেপারে দিয়ে রাখে। আর আপনি? ফুল, ফল, লতা পাতা যা পেয়েছেন সব কিছুর ছবি সামনে ঝুলিয়ে রেখেছেন, শুধু আমার ছবি বাদে। আপনি আমাকে আসলে একটুও ভালোবাসেন না। ভালোবাসলে এমনটা করতে পারতেন না। অম্বয় এবার আমার কথা শুনে খুবই বিরক্ত হলো মনে হয়। আমার দিকে তাকিয়ে বলল, আমি দিনের বেশিরভাগ সময়ই অফিসে কাটাই। অফিসে বেশিরভাগ পুরুষ মানুষ। কোনো মিটিংয়ে কথা বলছি সবার সাথে। এখন হঠাৎ করে আমার কোনো দরকার হলো ফোনে। ফোন খোলার সাথে সাথেই তো তোমার ছবি আগে ভেসে উঠবে। তো আমার বউকে অন্য একটা পুরুষ মানুষ দেখবে, এটা কি আমার ভালো লাগবে বলো? আমি এবার অম্বয়ের যুক্তির কাছে হেরে গেলাম। কথাটা খারাপ বলেনি অম্বয়। নিজের বউকে একটা পরপুরুষ দেখবে এটা কোনো স্বামী সহ্য করতে পারে না। কথা ঘোরানোর জন্য অম্বয়কে বললাম, এটা না হয় বাদ দিলাম। আমি এত রান্না করি আপনার জন্য, আপনি খারাপ হলেও বলেন ভালো, আবার ভালো হলেও বলেন ভালো। এটা কি ঠিক হলো? অম্বয় অসহায়ের মতো মুখ করে বলল, এত কষ্ট করে আগুনের তাপে রান্না করো আমার জন্য, সেটা আমি খারাপ বলি কিভাবে? আমি আবার হেরে গেলাম অম্বয়ের কাছে। এবার অম্বয়কে বললাম, তাহলে আপনি গোলাপ ফুলের তোড়া, চুড়ি এগুলো কার জন্য আনেন? অম্বয় এবার রেগে গেলেন একটু। আমার দিকে তাকিয়ে বললেন, তুমি ছাড়া আর কার জন্য আনবো? তুমি জানো তুমি আসলেই একটা বুদ্ধু। তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। আমি অম্বয়ের দিকে তাকিয়ে বললাম, সেটা বলে দিলেই তো হয় আপনি আমার জন্য এনেছেন, আর আমাকে বলবেন না? এটা বলেই পাশে তাকিয়ে দেখি অম্বয় চলে যাচ্ছে ছাদ থেকে। আমি অম্বয়কে পেছন থেকে ডাক দিয়ে বললাম, আপনি কোথায় যাচ্ছেন? থাকুন না আমার সাথে আরেকটু। অম্বয় পেছন ফিরে বললেন, মন হারানোর বিজ্ঞাপন দিতে। আমি কিছু না বুঝতে পেরে বললাম, মানে? অম্বয় আমার দিকে তাকিয়ে বললেন, আমার বউ নামক এক নারীতে আমার মন হারিয়েছে, তাই এখন মন হারানোর বিজ্ঞাপন দেওয়া ছাড়া আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না আমি। এটা বলেই অম্বয় ছাদ থেকে নেমে গেলেন। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলাম ওখানেই। না বলুক ভালোবাসি, এভাবেই না হয় অপ্রকাশ্যভাবে প্রকাশ করুক নিজের ভালোবাসা। তো বন্ধুরা, সকলে খুব